পৃষ্ঠা ১৬৫ কন্টিনিউড। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বা এসএকিউ টাইপ 1। প্রশ্নের মান 3। প্রশ্ন 1, ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ কিরূপ ছিল? উত্তর, ভূমিকা। ভারত ছাড়ো আন্দোলন শুরু হলে ছাত্র সমাজ সর্বশক্তি নিয়ে এই আন্দোলন পরিচালনা করে। ভারত ছাড়ো আন্দোলন পর্বে ছাত্র সমাজ 1, বাংলায় ছাত্র আন্দোলন। কলকাতায় আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের ওপর পুলিশ নৃশংসভাবে আক্রমণ চালায় 1 আগস্ট। এর ঠিক দুদিন পরে ঢাকাতেও ধর্মঘটি ছাত্রদের ওপর পুলিশ গুলি চালালে 5 জন ছাত্র নিহত হয়। মেদিনীপুরের কাঁথি, তমলুক, মহিষাদল, নন্দীগ্রাম প্রভৃতি অঞ্চলে আন্দোলন জঙ্গি রূপ ধারণ করে। আন্দোলনকারীরা থানা ও সরকারি ভবনের দখল নেয় এবং রেল লাইন ও টেলিগ্রাফ ব্যবস্থা ধ্বংস করে। পূর্ব বাংলার ফরিদপুর, বরিশাল, ময়মনসিংহ, যশোর, খুলনা ইত্যাদি অঞ্চলে ছাত্ররা একটানা ধর্মঘট পালন করে। বাংলার পুলিন সেন, উপেন জানা, বীরেন মাল, গোরাচাঁদ ঘড়ুই প্রমুখ ছাত্র অনুভব করেন যে রাষ্ট্রীয় সন্ত্রাস মোকাবিলার জন্য অস্ত্র নিয়ে লড়াই করতে হবে। জানার আকাশ। মেদিনীপুরের তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় 17 ডিসেম্বর 1942 খ্রিস্টাব্দ। এই সরকার প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র সামন্ত। তাম্রলিপ্ত সরকারের অন্যান্য নেতৃত্বে ছিলেন সুশীল ধারা, অজয় মুখোপাধ্যায়, সুকুমার সেন প্রমুখ। এই সরকার দরিদ্র শ্রেণীর মধ্যে ধান বন্টন ও বিরোধী আদালত প্রতিষ্ঠার মতো কাজ করে। সুশীল ধারা বিদ্যুৎ বাহিনী নামের এক সশস্ত্র সেনা দল গঠন করে। পৃষ্ঠা 166। 2, ভারতের অন্যান্য অঞ্চল। 1, উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভারত ছাড়ো আন্দোলন প্রসারের লক্ষ্যে উত্তরপ্রদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ে। তারা কোর্ট, থানা জ্বালাও আনকোট, কোর্ট, রেল স্টেশন জ্বালিয়ে দাও আনকোট, কোর্ট, ইংরেজরা ভয় পাচ্ছে আনকোট প্রভৃতি রণধ্বনি তোলে। ছাত্রদের মধ্যে কয়েকজন ট্রেনের দখল নেয় এবং তাতে জাতীয় পতাকা লাগিয়ে ট্রেনকে অন্যত্র চালিয়ে নিয়ে যায়। উত্তরপ্রদেশের এলাহাবাদ, বারাণসী, কানপুর, লখনৌ প্রভৃতি স্থানে ছাত্র আন্দোলন জঙ্গি রূপ ধারণ করে। লখনৌয়ের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অফিস পুড়িয়ে দেয়। লখনৌতে পুলিশের লাঠি চালনায় আহত হন হরিশ তেওয়ারি, রবি সিনহা, রাম আন্দ্রে প্রমুখ ছাত্র নেতা। এখানে একটি ডাকটিকিটের ছবি রয়েছে, নিচে লেখা আছে ডাকটিকিটে ভারত ছাড়ো আন্দোলন। 2, মহারাষ্ট্রের পুনা, সাতারা, বোম্বাই, গুজরাট, কর্ণাটক সর্বত্র ছাত্ররা স্কুল কলেজ বন্ধ করে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেয়। আহমদনগরে কৃষক পরিবারের 10ম শ্রেণীর ছাত্র ধর্ম পোখারকারের নেতৃত্বে ব্রিটিশ বিরোধিতা শুরু হয়। বোম্বাইয়ের ছাত্র ধর্মঘটে ও শোভাযাত্রায় অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হয় উমা ভাই কেডিয়া ও নার্গিস কটলিওয়ালা। বোম্বাইয়ের শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ছাত্রদের উদ্যোগে প্রথম গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানের ওপরে শিবাজি পার্কে বিশাল জনসভা হয়। 3, গুজরাটের আমেদাবাদে ছাত্ররা হরতালের জন্য ডাক দেয় ও থানায় আগুন লাগিয়ে দেয়। 4, মাদ্রাজে কংগ্রেস নেতাদের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে কে আর গণেশ মোহন রেড্ডির নেতৃত্বে ছাত্র ধর্মঘট শুরু হয়। 5, উড়িষ্যার বালেশ্বর, কটক, কোরাপুট ও তালচেরে ব্যাপক গণ অভ্যুত্থান ঘটে।
6. মহীশূরে জেলের ভিতরে গুলি চালিয়ে এক ছাত্র শঙ্করাপ্পা এক পুলিশকর্মীকে হত্যা করে। 7. আসামে ছাত্র বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসেন চারু গোস্বামী, নাদাই বাপাটগিরি প্রমুখ। 8. সিন্ধু প্রদেশে সংগ্রামী ছাত্রদের নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসেন শোভা জ্ঞান চান্দানি, গোবিন্দ মালোহী, নারায়ণ ওয়াধওয়ানি প্রমুখ। 2. হরিপুরা কংগ্রেস। প্রশ্ন 2. হরিপুরা কংগ্রেস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর। ভূমিকা। গুজরাটের তাপ্তি নদীর তীরে হরিপুরায় আয়োজিত ভারতীয় জাতীয় কংগ্রেসের 51তম অধিবেশনে 19 থেকে 21 ফেব্রুয়ারি 1938 খ্রিস্টাব্দ গান্ধীজির সমর্থনে ও সর্বসম্মতিক্রমে সুভাষচন্দ্র জাতীয় কংগ্রেসের সভাপতি মনোনীত হন। হরিপুরা কংগ্রেস। 1. জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে মনোনয়ন। গান্ধীজির ডাকে আইন অমান্য আন্দোলনের সময় সুভাষচন্দ্র জেলে ছিলেন। পরে মুক্তি পেয়ে কলকাতায় এক শোভাযাত্রায় নেতৃত্ব দানকালে তিনি পুনরায় গ্রেফতার হন। জেলে তাঁর স্বাস্থ্যের চূড়ান্ত অবনতি ঘটলে সরকার তাঁকে মুক্তি দেয় এবং ইউরোপে চিকিৎসা করতে যেতে বাধ্য করে। দেশে ফিরে আসার সঙ্গে সঙ্গে ব্রিটিশ সরকার সুভাষচন্দ্রকে পুনরায় গ্রেফতার করে। 1 বছর পর মুক্তি পেয়ে সুভাষ পুনরায় ইউরোপে যান নভেম্বর 1937 খ্রিস্টাব্দ। পরের বছর তিনি কলকাতায় ফিরে আসেন জানুয়ারি 1938 খ্রিস্টাব্দ। ইতিমধ্যেই সুভাষচন্দ্রের অনুপস্থিতিতে হরিপুরা কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মনোনীত হন। মনে করা হয় রাজনৈতিক আদর্শগত মত ও পথের বিচারে গান্ধীজি ও সুভাষ উভয়ের মধ্যে যথেষ্ট দূরত্ব থাকলেও সুভাষকে সভাপতি করে গান্ধীজি কংগ্রেসের ভেতর বামপন্থীদের ক্রমবর্ধমান প্রভাব আটকাতে চেয়েছিলেন। 2. সভাপতির ভাষণ। হরিপুরা কংগ্রেসের সভাপতির ভাষণে সুভাষচন্দ্র দেশবাসীকে সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় অর্থাৎ 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে প্রদেশ ও দেশীয় রাজ্যগুলিকে নিয়ে কেন্দ্রে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গঠনের যাবতীয় প্রচেষ্টাকে বিরোধ করার আহ্বান জানান। তিনি শ্রমিক, কৃষক, বামপন্থী ও সমাজতন্ত্রীদের কংগ্রেসে যোগদান করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের আহ্বান জানান। পাশাপাশি তিনি ভূমি সংস্কার, জমিদারি প্রথার অবসান, সমবায় ব্যবস্থা, কৃষি ঋণ, শিল্পায়ন ও পঞ্চবার্ষিকী পরিকল্পনার ওপর আলোকপাত করেন। 3. সভাপতি হিসেবে উদ্যোগ। জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে সুভাষচন্দ্র তাঁর দেওয়া ভাষণের পরিকল্পনাগুলি একে একে রূপায়ণ করতে শুরু করেন। জওহরলাল নেহেরুর নেতৃত্বে ও সুভাষচন্দ্রের উদ্যোগে গঠিত হয় জাতীয় পরিকল্পনা কমিটি ডিসেম্বর 1938 খ্রিস্টাব্দ। দিল্লিতে আয়োজিত কংগ্রেসি শিল্পমন্ত্রীদের এই সম্মেলনে উপস্থিত ছিলেন জি.ডি. বিড়লা, লালা শ্রীরাম, বিশ্বেশ্বরাইয়া প্রমুখ শিল্পপতিগণ। প্রশ্ন 3. ত্রিপুরী কংগ্রেসের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর। ভূমিকা। হরিপুরা কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মনোনীত হওয়ার পর দ্বিতীয়বারের জন্য মধ্যপ্রদেশের ত্রিপুরী গ্রামে অনুষ্ঠিত ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনেও জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। ত্রিপুরী কংগ্রেস। 1. গান্ধী সুভাষ মনোমালিন্য। হরিপুরা কংগ্রেসে প্রথমবারের জন্য সভাপতি হওয়ার পর সুভাষচন্দ্রের বেশ কিছু উদ্যোগ গান্ধীজির পছন্দ হয়নি, যেমন সুভাষচন্দ্রের যুক্তরাষ্ট্রের প্রস্তাব এবং বামপন্থীদের প্রাধান্য। পৃষ্ঠা 167। পাশাপাশি কুটির শিল্পের সমর্থক গান্ধীজি সুভাষের বৃহৎ শিল্পায়নের উদ্যোগকে মেনে নিতে পারেননি। বাংলায় ফজলুল হকের সঙ্গে কোয়ালিশন মন্ত্রিসভা গঠন করা নিয়েও উভয় পক্ষের মধ্যে বিরোধ বাধে। বঙ্গীয় রাজনীতি ও কলকাতা কর্পোরেশন নিয়ে সুভাষের ব্যস্ততায়, সর্বোপরি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন
পরিস্থিতির সুযোগে দেশের ভিতরে সুভাষের ব্রিটিশ বিরোধী সংগ্রাম শুরু করার উদ্যোগে গান্ধীজি ও দক্ষিণপন্থীরা ক্ষুব্ধ হন। 2. সুভাষের নির্বাচন। কমিউনিস্ট পার্টির মুখপত্র কোট নিউ এজ আনকোট পত্রিকায় সুভাষচন্দ্রকে দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি পদে বসানোর আবেদন রেখে এক লেখা প্রকাশিত হয়। কংগ্রেসের বিক্ষুব্ধ বামপন্থী দলের EMS নাম্বুদ্রিপাদ, সুন্দরাইয়া, ZA আহমেদ, সাজ্জাদ জাহির সহ 8 জন নেতা এক বিবৃতিতে সুভাষচন্দ্রের কংগ্রেস সভাপতি পদে পুনরায় মনোনয়নের প্রস্তাব রাখেন, কিন্তু গান্ধীজির অনুমতিতে কংগ্রেসের দক্ষিণপন্থীরা সুভাষের বদলে কংগ্রেসের বিকল্প সভাপতি হিসেবে প্রথমে জওহরলাল নেহেরু, পরে মৌলানা আবুল কালাম আজাদের নাম প্রস্তাব করেন, কিন্তু উভয়ই রাজি না হওয়ায় গান্ধীজির ইচ্ছায় সুভাষের বিরুদ্ধে পট্টাভি সীতারামাইয়াকে প্রার্থীপদে দাঁড় করানো হয়। কংগ্রেস ওয়ার্কিং কমিটি সুভাষচন্দ্রকে প্রার্থীপদ প্রত্যাহারের জন্য অনুরোধ করলেও সুভাষচন্দ্র তা মানেননি। ফলে জাতীয় কংগ্রেসের সভাপতি পদের জন্য এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 29শে জানুয়ারি 1939 খ্রিস্টাব্দ। নির্বাচনে সুভাষচন্দ্রের পক্ষে 1580টি ভোট এবং সীতারামাইয়ার পক্ষে 1377টি ভোট পড়ে। 203 ভোটে জয়ী হয়ে সুভাষচন্দ্র দ্বিতীয়বারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 3. গুরুত্ব। 1. কংগ্রেস সভাপতি পদ ত্যাগ। সুভাষচন্দ্রের কাছে গান্ধীজির সমর্থিত প্রার্থী সীতারামাইয়ার পরাজয় কংগ্রেসে এক জটিল পরিস্থিতি তৈরি করে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির 15 জনের মধ্যে জওহরলাল সহ 13 জন সদস্য পদত্যাগ করেন। সভাপতি হিসেবে কাজ চালানো অসম্ভব দেখে সুভাষচন্দ্র কলকাতায় নিখিল ভারত কংগ্রেস অধিবেশনে বাধ্য হয়ে কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করেন। ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র সভাপতির পদ ত্যাগের প্রসঙ্গে 3টি কারণের কথা বলেছেন: জওহরলালের অসহযোগিতা, কংগ্রেস সমাজতন্ত্রী দলের বিশ্বাসঘাতকতা এবং নেতৃত্বের প্রশ্নে তাঁর ও গান্ধীজির দ্বন্দ্বকে ব্যক্তিগত সংঘর্ষের রূপ দান। 2. ফরওয়ার্ড ব্লক দল গঠন। এই প্রেক্ষাপটে সুভাষচন্দ্র কংগ্রেসের ভিতর বামপন্থী সহ নিজের অনুগামীদের নিয়ে ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। এই দলের সভাপতি হন সুভাষচন্দ্র নিজে, আর সহ সভাপতি হন শার্দুল সিং কভিশের ও লালা শঙ্কর লাল। প্রশ্ন 4. ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব সংক্ষেপে লেখো। উত্তর: ভূমিকা। গান্ধীজি সমর্থিত প্রার্থী পট্টাভি সীতারামাইয়াকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি হিসেবে সুভাষচন্দ্রের নির্বাচন জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব। 1. সুভাষচন্দ্রের পদত্যাগ। সুভাষচন্দ্রের কাছে গান্ধীজির সমর্থিত প্রার্থী পট্টভি সীতারামাইয়ার পরাজয়কে গান্ধীজি নিজের পরাজয় বলে স্বীকার করেন। তার উপর গান্ধীজির এই মনোভাবে প্রভাবিত হয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির 15 জনের মধ্যে জওহরলাল সহ 13 জন সদস্য পদত্যাগ করেন। গান্ধীজির সমর্থন ছাড়া সুভাষচন্দ্রের পক্ষে সভাপতি হিসেবে কাজ করা কঠিন হয়ে পড়ে। 2 মাস ধরে চেষ্টা করেও একটি পছন্দসই কার্যকরী সমিতি গঠন করতে তিনি ব্যর্থ হন। সভাপতি হিসেবে কাজ চালানো অসম্ভব দেখে সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করতে বাধ্য হন। 2. ফরওয়ার্ড ব্লক দল গঠন। এই প্রেক্ষাপটে সুভাষচন্দ্র কংগ্রেসের ভেতর বামপন্থী সহ নিজের অনুগামীদের নিয়ে ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। এই দলের সভাপতি হন সুভাষচন্দ্র নিজে, আর সহ সভাপতি হন শার্দুল সিং কভিশের ও লাল শঙ্কর লাল। ফুটনোট: সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক দলের সঙ্গে অন্যান্য বামপন্থী দলগুলিকে মিশিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তাতে বামপন্থী দলগুলি সহমত না হওয়ায় সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক সহ বামপন্থী দলগুলিকে নিয়ে একটি বাম সমন্বয় কমিটি গঠন করেন। মূল পাঠে ফিরে এলাম।
3. কংগ্রেস থেকে সুভাষচন্দ্রকে বহিষ্কার। এই প্রেক্ষিতে নিখিল ভারত কংগ্রেস কমিটি কয়েকটি প্রস্তাব গ্রহণ করে বলে: 1. প্রাদেশিক কংগ্রেস কমিটির অনুমতি ছাড়া কোনো কংগ্রেস কর্মী সত্যাগ্রহ পালন করতে পারবে না। 2. প্রাদেশিক কংগ্রেস কমিটি ও কংগ্রেসি মন্ত্রিসভার মধ্যে কোনো মতপার্থক্য দেখা দিলে তা পার্লামেন্টারি সাব কমিটিকে জানাতে হবে। সুভাষচন্দ্র এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং সারা ভারতে প্রতিবাদ দিবস পালনের কর্মসূচি দেন। তিনি নিউ আলিপুর ও দমদম জেলে অনশনকারী বন্দীদের সমর্থনে একটি বিক্ষোভ প্রদর্শন কর্মসূচির আয়োজন করেন। সুভাষের এই ধরনের কাজে ক্ষুব্ধ হয়ে গান্ধীজি নিজের হাতে সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে বহিষ্কার করার খসড়া লেখেন। এভাবে গান্ধীজির অসহযোগিতা এবং দক্ষিণপন্থীদের ষড়যন্ত্রে কংগ্রেস ওয়ার্কিং কমিটি এক প্রস্তাবে সুভাষচন্দ্রকে প্রাদেশিক কমিটির সভাপতির পদ থেকে সরিয়ে দেয় এবং এক ঘোষণায় বলে, সুভাষচন্দ্র আগামী 3 বছরের জন্য কোনো নির্বাচিত সংস্থার সদস্য হতে পারবেন না। 4. জাতীয় আন্দোলনে জটিলতা। সুভাষচন্দ্র ও গান্ধীজির মতো দেশের দুই শীর্ষ নেতার পারস্পরিক দ্বন্দ্ব পরোক্ষভাবে দেশের জাতীয় স্বাধীনতা আন্দোলনকে দুর্বল করে দেয়। অপরদিকে সুভাষচন্দ্রের পদত্যাগের ফলে কংগ্রেসের ভেতরে গান্ধীজি ঘনিষ্ঠ দক্ষিণপন্থী নেতারা ধীরে ধীরে ক্ষমতাশালী হয়ে ওঠে আর সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ বামপন্থী নেতারা, পৃষ্ঠা 168, ধীরে ধীরে দুর্বল ও কোণঠাসা হয়ে পড়ে। ফলে জাতীয় আন্দোলনে এক জটিলতা তৈরি হয়। মূল্যায়ন: ত্রিপুরী কংগ্রেসের সুদূর প্রসারী ফলাফল হিসেবে ভারতীয় জাতীয় রাজনীতিতে গান্ধীজির একক নেতৃত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ পায়। সুভাষচন্দ্র অনুভব করেন যে ভারতের থেকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। তাই তিনি বিদেশি শক্তির সাহায্য নিয়ে ভারতের স্বাধীনতা অর্জনের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করেন। প্রশ্ন 5. আইএনএ গঠনে রাসবিহারী বসু ও যুদ্ধবন্দী ভারতীয়দের কী অবদান ছিল? উত্তর: ভূমিকা। ভারতীয় প্রবাসী বিপ্লবীদের প্রচেষ্টা এবং জাপানিদের সহযোগিতায় গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ 21 অক্টোবর 1943 খ্রিস্টাব্দ। আজাদ হিন্দ ফৌজ গঠনে রাসবিহারী বসু ও যুদ্ধবন্দী ভারতীয়দের অবদান: 1. রাসবিহারী বসুর ভূমিকা। লাহোর ষড়যন্ত্র মামলায় 1915 খ্রিস্টাব্দে 1 নম্বর আসামি হিসেবে অভিযুক্ত হওয়ার পর রাসবিহারী বসু PN ঠাকুর ছদ্মনামে ভারত ছেড়ে জাপানে আশ্রয় নেন। তিনি দীর্ঘদিন যাবৎ জাপানে থেকে ভারতের মুক্তি সংগ্রামে সাহায্যের লক্ষ্যে কাজ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে অক্ষশক্তিভুক্ত জাপান মিত্রশক্তিভুক্ত ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই সময়কালকে তিনি মাতৃভূমির স্বাধীনতা অর্জনের এক সন্ধিক্ষণ হিসেবে গ্রহণ করেন। থাইল্যান্ডের ব্যাংকক শহরে এক বিশাল সমাবেশের আয়োজন হয়। ইতিপূর্বে পূর্ব এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে বিক্ষিপ্তভাবে গড়ে ওঠা ভারতীয় সংগঠনগুলি এই সমাবেশে যোগ দেয়। এই সমাবেশে স্থির হয় কোট ভারতীয় স্বাধীনতা সংঘ আনকোট ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে জাপানের সঙ্গে সহযোগিতা ও জাপানের সমর্থন গ্রহণ করবে। বলা হয় এই স্বাধীনতা সংঘটি ভারতের মুক্তি সংগ্রামের জন্য এক সেনা দল গঠন করবে যার নাম হবে আজাদ হিন্দ ফৌজ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA। এই লক্ষ্যে গঠিত হয় এক কার্যপরিষদ যার সভাপতি হন রাসবিহারী বসু এবং প্রধান সেনাপতি হন ক্যাপ্টেন মোহন সিং। এই সংগঠনগুলি মিলিতভাবে গঠন করে 15 জুন 1942 খ্রিস্টাব্দ কোট ভারতীয় জাতীয় সংঘ আনকোট বা কোট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ আনকোট IIL। 2. যুদ্ধবন্দী ভারতীয়দের ভূমিকা। 1. বাবা অমর সিং ও প্রীতম সিং। বাবা অমর সিং বার্মায় দীর্ঘ কারাবাসের পর মুক্তি পান।
এবং থাইল্যান্ডে বৈপ্লবিক কাজে লিপ্ত হন। অক্ষশক্তিভুক্ত জাপান মিত্রশক্তিভুক্ত ইংল্যান্ড ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার 8ই ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দ সঙ্গে সঙ্গে বাবা অমর সিং ব্যাংককে ভারতীয় স্বাধীনতা লীগ প্রতিষ্ঠা করেন। ইতিমধ্যে তাঁর অনুচর শিখ ধর্মপ্রচারক জ্ঞানী প্রীতম সিং কয়েকজন জাপানি সামরিক অফিসারের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। 2. মোহন সিং ও সত্যানন্দ পুরীর ভূমিকা। মোহন সিং ছিলেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর 14 নম্বর পাঞ্জাব রেজিমেন্টের অস্থায়ী ক্যাপ্টেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানের হাতে যুদ্ধবন্দী হন। প্রীতম সিং এবং জাপানি সেনা দলের মেজর ইওয়াইচি ফুজিওয়ারা মোহন সিংয়ের হাতে ভারতীয় যুদ্ধবন্দীদের তুলে দিয়ে ভারতীয় সেনা দল গঠনের অনুরোধ করেন। যুদ্ধবন্দী ভারতীয়দের নিয়ে ক্যাপ্টেন মোহন সিং সিঙ্গাপুরে রেসকোর্স ময়দানে এক সমাবেশে মিলিত হন 17 ফেব্রুয়ারি 1942 খ্রিস্টাব্দ। মোহন সিং এবং ফুজিওয়ারা এই সম্মেলনে ভাষণ দেন। ক্যাপ্টেন মোহন সিং তাঁর ভাষণে সুভাষচন্দ্রের মতো কোনো বিপ্লবীকে এই ফৌজিদের দায়িত্ব নিয়ে সংগঠিত করার আহ্বান জানান। একজন পণ্ডিত দার্শনিক রবীন্দ্র শিষ্য স্বামী সত্যানন্দ পুরীর সঙ্গে বিপ্লবীদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিত ভারতীয় স্বাধীনতা লীগের এক সম্মেলনে 9ই মার্চ 1942 খ্রিস্টাব্দ ঘোষণা করেন যে তিনি সুভাষচন্দ্রকে পূর্ব এশিয়ায়